অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা মেনে নেবে না জনগণ, বললেন মির্জা ফখরুল। সংবিধান পরিবর্তন হবে কিনা সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ফ্যাসিস্টদের দোসরদের প্রতিহতে দলমত ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। গড়তে হবে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ। রংপুরে সার্জিস আলম। হত্যা মামলায় কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী। ময়মনসিংহে আটক সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে আনা হচ্ছে ঢাকায়। সাবেক এমপি এনামুল হক গ্রেফতার। মানবতার মুক্তির দিশারি মহানবীকে স্মরণে যশনে জলুস। বর্ণাঢ্য আয়োজনে মুসল্লির ঢল। জনপদের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিনের জন্য ক্ষমতায় থাকা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই ঠিক করবে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, সংসদেই সিদ্ধান্ত হবে সংবিধান পরিবর্তন হবে কিনা। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 1 মাস পূর্ণ হয় গত 8 সেপ্টেম্বর। এর মধ্যেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে নতুন নির্বাচন নিয়ে। যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এরই মধ্যে পরিষ্কার করা হয়েছে, প্রয়োজনীয় সংস্কারের পরই নেওয়া হবে জাতীয় নির্বাচন দেওয়ার পদক্ষেপ। সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, অনির্দিষ্টকাল অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকা মেনে নেবে না দেশের জনগণ। এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? ব্র্যাক ইনস্টিটিউট, আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। এটা আমি জানি না তারা এই কথাগুলো থেকে পেল, কিভাবে পেল, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। ভোটে নির্বাচিত সরকারই রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও পার্লামেন্টে সংবিধান সংশোধন ইস্যু নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানান মির্জা ফখরুল। নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে। এদিন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে বৈষম্য ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ ও আহত নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব। আহতদের সুচিকিৎসা ও গণহত্যায় জড়িতদের বিচারের দাবিও জানান মির্জা ফখরুল। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, গণহত্যার সঙ্গে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক সাজা প্রদানের জন্য। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের দোসরদের প্রতিহত করতে হবে। গড়তে হবে দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত দেশ। রংপুর টাউন হল মাঠে মতবিনিময় সভায় এ আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এদিকে রাজশাহীতে মতবিনিময় সভায় সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভক্তির অপচেষ্টা চলছে। শিক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সব দলকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের প্রতিহতের আহ্বান জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সোমবার বিকেলে রংপুর টাউন হল মাঠে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এই যে 2024 সালের ছাত্র জনতার যে স্পিরিট, সেই স্পিরিট এমনি তৈরি হয়নি। বিগত 16 বছর ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদের এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। বিগত 16 বছরের সরকারের সমালোচনা করে সার্জিস বলেন, আওয়ামী লীগের দোসররা এখনও বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সংস্কার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না ফিরিয়ে আনা পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে সংস্কার কাজে সহযোগিতা করার আহ্বান জানান সার্জিস আলম। যতদিন না এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসছে, ততদিন পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে
ফ্যাসিস্টের সকল দোসরকে প্রতিহত করতে হবে। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় সমন্বয়করা। রাজশাহী জোনের বিভাগীয় ছাত্র নাগরিক মৈত্রী সফরে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের আরেকটি প্রতিনিধি দল। গত 5 আগস্ট ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান তারা। অনেক স্বার্থান্বেষী মহল আছে, অনেক ক্ষমতালোভী গ্রুপ আছে যারা এই মুহূর্তে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীকে দ্বিধাবিভক্ত করছে। আমি সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কখনো এই সমস্ত অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। পরে সফরের অংশ হিসেবে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ছাত্র নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন সমন্বয়করা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ। শেখ হাসিনার জাতির কপালে কালিমা লেপে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে, এমনকি উন্নয়নের সড়ক দিয়েও পালাতে পারেননি বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শেখ হাসিনাকে ধন্যবাদ, তিনি যেটাকে কালিমা হিসেবে জাতির কপালে লিপে দিতে চেয়েছিলেন, জাতি এখন তার দিকে সেইটাকে ফিরিয়ে দিয়েছে। এমন রাজনীতি করলে বললেন যে উন্নয়নের রাজপথে দেশকে উঠিয়ে দিয়েছেন, বললেন যে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এমন মডেল বানালেন আর এমন রাজপথ তৈরি করলেন, গাড়িটা রাজপথ দিয়ে চালাই আপনি যেতে পারবেন না। এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। 850 বছর আগে লক্ষণ সেন গিয়েছিল আর আপনি গেলেন তারপরে। জাতীয় পার্টিকে অনেক কিছুই করতে বাধ্য করেছে আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। বিকেলে দলের বনানী চেয়ারম্যানের কার্যালয়ে ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল আলোচনা সভায় একথা বলেন তিনি। জাতীয় পার্টিকে অনেক কিছুতেই আওয়ামী লীগ সরকার বাধ্য করেছে বলে মন্তব্য করে কোনো ভুল করে থাকলে জনগণের কাছে ক্ষমা চান জিএম কাদের। বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে জাপাকে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়েছিল। বাংলাদেশের মানুষদের সবসময় বৈষম্যের শিকার হতে হয়েছে উল্লেখ করে ছাত্রদের আন্দোলনের শুরু থেকেই পাশে ছিলেন বলে মন্তব্য করেন তিনি। বড় বড় রাজনৈতিক শক্তিগুলি 90-এর পর থেকে প্রতিটি দলই আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছে এবং পরবর্তীকালে আমরা আবার এই নির্যাতিত হওয়ার পরেও বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি জনগণের পক্ষে দাঁড়িয়ে কাজ করার, তারপরেও আমাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করা হচ্ছে, অপবাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটা কথা মনে রাখবেন যে আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, সবসময় পাশে থাকবো। হয়তো কোনো কারণে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা আমাদের অনিচ্ছাকৃত ভুল, এবং আমাদের উপরে যে জুলুম নির্যাতন করাচ্ছে এটাও আপনারা খেয়াল করবেন। ছাত্র জনতার আন্দোলনে মিরপুরে সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে ময়মনসিংহের সীমান্ত এলাকা থেকে আটক সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে আনা হচ্ছে ঢাকায়। এছাড়া রাজশাহীর সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হককে রাজধানীতে গ্রেফতার করেছে র্যাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে নিহত হন সিয়াম সর্দার। এই হত্যা মামলায় গ্রেফতার করা হয় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে। সোমবার বিকেলে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় দুজনকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, আর জামিন আবেদন করেন তাদের আইনজীবী। শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদীর আইনজীবীর দাবি, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অনেক সংস্কৃতি কর্মীকে মাঠে নামিয়ে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনকে কলুষিত করার নেপথ্যে ছিলেন আসাদুজ্জামান নূর, আর বিমান প্রতিমন্ত্রী থাকাকালে মাহবুব আলী দুর্নীতিতে জড়িত ছিলেন। ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের সহযোগিতারা। তবে আসামিরা হত্যায় জড়িত নন বলে দাবি তাদের আইনজীবীর। বৈষম্য বিরোধী আন্দোলনে তার ইশারায় এবং তার নেতৃত্বে যেসব আমার ভাই বোনেরা যারা চলচ্চিত্র এবং নাটকের সঙ্গে জড়িত তারা রাজপথে এসেছে, তাদের বিরুদ্ধে যে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনের পিছনে আওয়ামী সমর্থিত যেসব নাট্যকর্মী দিয়া নির্যাতিত করা হয়েছিল, এর পিছনে ছিল আসাদুজ্জামান নূর। এই মাহবুব আলী যখন বিমান মন্ত্রী ছিল তখন যে বিমান কেনার নামে
হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করেছে। এদিকে ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে। ভোরে সীমান্ত এলাকা দিয়ে প্রাইভেট কারে করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন এই দুই সাংবাদিক। এ সময় স্থানীয়রা চালক সহ 4 জনকে আটক করে। পরে পুলিশ তাদের থানা হেফাজতে নিয়ে ঢাকায় পাঠিয়ে দেয়। আমাদের এখানে কোনো মামলা নাই। এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে একটা টিম আসছেন, তারা ঊর্ধ্বতন অফিসের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করবে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাগমারা থানার হত্যা মামলায় রাজধানীর আদাবর থেকে দুপুরে রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেফতার করে র্যাব। টানা 3 বারের সংসদ সদস্য এনামুল হক এনা গ্রুপের চেয়ারম্যান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। উত্তাল সমুদ্র সৈকতে বেপরোয়া পর্যটক, মানছেন না সতর্কতা সংকেত। কক্সবাজার ও কুয়াকাটায় ভ্রমণ পিপাসুর ভিড়, প্রাণ রক্ষায় প্রাণপণ চেষ্টা লাইফগার্ড কর্মীদের। পুলিশ ও প্রকৌশল বিশেষজ্ঞদের রাজধানীর যানজট নিরসনের উপায় খুঁজে বের করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2 সিটির ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় ঢাকার 2 কোটি মানুষের ট্রাফিক সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করার নির্দেশনা দেন তিনি। লাখো নবীপ্রেমীর অংশগ্রহণে চট্টগ্রামে হয়ে গেল যশনে চলসের বর্ণাঢ্য র্যালি। বিশ্বনবীর পৃথিবীতে আগমন উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্টের 52তম আয়োজনে জনসমুদ্রে পরিণত হয়। বৈষম্যহীন নতুন দেশ গড়ার পাশাপাশি যুদ্ধমুক্ত বিশ্ব গড়তে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান জানান ইসলামী চিন্তাবিদরা। আশরাফুল আলম মাউনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। মুখে রাসূলের শানে দরুদ ও সালাম, তারুণ্যের হাতে কালেমা খচিত ব্যানার ও পতাকা। নতুন বাংলাদেশের সড়ক আর অলিগলিতে নতুন প্রজন্মের কণ্ঠে একই আওয়াজ, একই সুর। বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহানবীর আগমন ও ওফাতের দিনটি স্মরণে আয়োজিত জশ্ন জুলুসের র্যালিতে লাখো নবী ভক্তের ঢল নামে চট্টগ্রাম নগর জুড়ে। পাকিস্তান থেকে আসা আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ ও হাশেম শাহকে বহনকারী আয়নায় ঘেরা ফুলে সাজানো গাড়িটি খানখা থেকে বের হয় সকাল 9:30টার দিকে। শোভাযাত্রাটি যখন মুরাদপুরে, তখন দক্ষিণ ও উত্তর চট্টগ্রাম 3 পার্বত্য জেলা এবং কক্সবাজার সহ সারা দেশ থেকে আসা লাখো ধর্মপ্রাণ মানুষের স্রোত নামে নগর জুড়ে প্রদক্ষিণ করে 5 থেকে 6 কিলোমিটার এলাকা। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার মুখে। সম্মত হয়ে আমি এতটুকু গর্ব করতে পারি, কারণ আমার নবী এসেছে বলে আমরা এত কিছু পেয়েছি। আল্লাহ বলতেছে, আমি যতটুকু পর্যন্ত রব্বুল আলামিন, আমার রাসূল ততটুকু পর্যন্ত রাহমাতুল লিল আলামিন। আজকে যে দোয়া আমরা প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে, ইনশাআল্লাহ আমাদের দেশ শান্ত সুস্থ হয়ে যাবে। আমরা চাই দেশের শান্তি সমৃদ্ধি, দেশের সবাই একসাথে সুন্দর করে চলি। এই ঈদ মিলাদ উসিলায় মুসলমানরা যে জামায়াত হয়েছে, এই উসিলা বাংলাদেশের শান্তি বর্ষিত হোক। সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলামের বড় দৃষ্টান্ত, তাই মহানবীর আদর্শে উজ্জীবিত হয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশের কথা জানান আয়োজক ও ইসলামী চিন্তাবিদরা। রাসূল পাকের শুভাগমনটা হয়েছে সম্প্রীতির জন্য, এবং সেটা তিনি মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করার পর মদিনা সনদ, একটা লিখিত সনদ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম, যেটা বিভিন্ন ধর্মের মানুষকে একটি রাষ্ট্রের অনুগত থেকে প্রজা হিসেবে থাকবার। চট্টগ্রামে বুলবুল দিকের পাড় থেকে খানকায় কাদরিয়া সঈদিয়া তৈবিয়া থেকে এই জুলুস 74 সনে বের হয়েছিল, ধারাবাহিকভাবে চলে আসতেছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के विलादत का दिन है और उस निस्बत से आज हम एक अजीम शान जुलूस जो है चाटगाम के अंदर इसका एहतमाम हुआ है। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে 1974 সাল থেকে মহানবীর প্রতি ভালোবাসায় প্রতি বছর হয়ে আসছে এই বিশাল কর্মযজ্ঞের আয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার সৃষ্টির প্রতি বৈষম্য করে না এবং উত্তম আচরণ করে। এই হাদিসের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। Fuel Tech, it's all about stainless style.
তৈরি পোশাক খাতে অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় মালিক শ্রমিকদের সমন্বয় করতে হবে। নারায়ণগঞ্জে মতবিনিময় সভায় একথা বলেছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। সভায় কারখানা চালু রাখতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। রাজনৈতিক পট পরিবর্তনের পর অস্থিতিশীল হয়ে ওঠে নারায়ণগঞ্জের রফতানিমুখী নিট শিল্প। কারখানাগুলোই নিরাপত্তাহীনতার পাশাপাশি দেখা দেয় শ্রমিক অসন্তোষ, ক্ষতিগ্রস্ত হয় উৎপাদন। এমন বাস্তবতায় শ্রম শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্থানীয় প্রশাসন ও শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করলেন ব্যবসায়ীরা। সোমবার দুপুরে শহরের চাষারায় BKMA কার্যালয়ে মতবিনিময় সভা হয়। রফতানিমুখী শিল্প এলাকায় শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও শ্রম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান ব্যবসায়ী নেতারা। দাবি আদায়ে আন্দোলনের মাধ্যমে কারখানা বন্ধ না করে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করতে শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান তারা। শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি আমরা অবশ্যই সমাধান করব, এর মধ্যে কোনো ব্যত্যয় ঘটে নাই, ঘটবেও না। ফ্যাক্টরির ভিতরে আলোচনার টেবিলে বসে আমরা সেটা সমাধান করতে চাই। বিদেশিদের হাতে আমাদের এই দেশের ব্যবসাটা যেন চলে না যায়। কারখানা বন্ধ রেখে কোনো দাবি করে আপনারও লাভ হবে না, শ্রমিকেরও লাভ নাই, আমাদেরও লাভ নেই। কর্ম চালু রেখে যে কোনো একটা আলোচনার মাধ্যমে সমাধান আসতে হবে। পরিস্থিতি মোকাবিলায় শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে জরুরিভাবে সমন্বয়ের তাগিদ দেন শ্রম ও কর্মসংস্থান সচিব। সবার মতামত ও দাবির ভিত্তিতে সমস্যা সমাধানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। কমিট করবেন যে কোনো শ্রমিক অসন্তোষ থাকবে না। অসন্তোষ যদি দানা বাঁধে, আপনারা লিডাররা তারা সামনে এগিয়ে আসবেন, এসে প্রবলেমটা দিবেন, আমরা কুইক রেসপন্স করব এবং প্রত্যেকটা অভিযোগ ইন্ডিভিজুয়ালি আমরা অ্যাড্রেস করব। অনুষ্ঠানে শ্রম অধিদপ্তর, জেলা প্রশাসক, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মাজার দরবার শরীফে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে প্রতিরোধ মাহফিল হয়েছে। একই দাবিতে মানববন্ধন করেছেন চলচ্চিত্র কলাকুশলীরাও। বিকেলে শাহবাগে আধ্যাত্মিক স্বাধীনতার সপক্ষে কানফিল্লাহ ব্যানারে মিলাদ মাহফিল এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মাজার দরবার শরীফের ওপর হামলাকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেন বক্তারা। শান্তিপূর্ণ ধর্ম পালনকারীদের ওপর ঘোষণা দিয়ে সহিংস হামলার প্রতিবাদ জানান তারা। এদিকে বিকেলে শাহবাগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন জাগ্রত জনশক্তির ব্যানারে চলচ্চিত্র সংশ্লিষ্টরা। উগ্রবাদীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে মাজার মন্দিরে হামলাকারীদের বিচারের দাবি জানান তারা। আমরা যারা দেশের আপামর সাধারণ জনগণ রয়েছি, আমরা যারা অসাম্প্রদায়িক জনগণ রয়েছি, আমরা যারা ধর্মে সহাবস্থানে বিশ্বাস করি, আমরা সবসময় এর বিরুদ্ধে থাকব। আগস্ট গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ইতিহাসে প্রথম জাতীয় বেঈমানি হিসেবে এটা লেখা থাকবে। যারা করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং যারা এতে ইন্ধন দিচ্ছে, এর পেছনের মাস্টারমাইন্ড যারা, তাদেরকে খুঁজে বের করতে হবে। উগ্রবাদী কাজ, জঙ্গিবাদী কাজ, কারণ ইসলাম উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ডকে ইসলাম সাপোর্ট করে না। শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা নদীর ভাঙন তীব্র আকর ধারণ করেছে। অন্তত 200 পরিবার তাদের বাড়িঘর সরিয়ে নিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীদের অবৈধভাবে বালু তোলায় ভাঙনের প্রধান কারণ। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে এখনও এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কোনো আশ্বাস পাওয়া যায়নি। BM ইসরাফিলের তথ্য ও খান মোহাম্মদ শেহানের ছবিতে রিপোর্ট। বাড়ছে নদী ভাঙন, বিলীন হচ্ছে ফসলি জমি, গাছপালা, ঘরবাড়ি সহ নানা স্থাপনা। পদ্মা সেতু সংলগ্ন শরীয়তপুরের জাজিরা উপজেলার পাইনপাড়ায় পদ্মা নদীর প্রায় 1.5 কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। গেল 2 সপ্তাহে নদী ভাঙনে অন্তত 200 পরিবার সরিয়ে নিয়েছে বাড়িঘর। এখনো হুমকির মুখে বিদ্যালয়, মাদ্রাসা সহ অন্তত 300 বাড়িঘর ও স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা অবৈধভাবে খনন যন্ত্রের সাহায্যে বালু তোলার কারণে দেখা দিয়েছে এ ভাঙন। আমাদের নদীর পাড় ভাঙছে একমাত্র ড্রেজিং এর কারণে। আমার জায়গা জমি যা ছিল সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে। অসহায় আমরা এখানে সরকারি জমিনে আশ্রয় দিয়েছি। এই দুটো ঘর উঠেছে, এখানে আমরা বসবাস করব, যাতে আমরা থাকতে পারি, এই ব্যবস্থা যিনি সরকার আমার করে দেয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রতি বছরের মতো চলতি বছর পাইনপাড়া এলাকায় ভাঙন কবলিত স্থানে জিও ব্যাগ ডাম্পিং করা হয়নি। পাইনপাড়া এলাকায় কাজ করার জন্য অর্থ বরাদ্দ চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র দিয়েছি।
অর্থ বরাদ্দ পাওয়ার সাপেক্ষে আমরা ওইখানে কাজ করতে পারবো। এদিকে শরীদপুর নড়িয়া সড়কের প্রেমতলা এলাকায় 3 দিনের টানা বৃষ্টিতে সোমবার সকালে ভেঙে গেছে দুপাশের পানি সরানোর জন্য বসানো পাইপ। এতে সড়ক ধসে 20 ফুট বড় গর্তের সৃষ্টি হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় সড়কটিতে যান চলাচল বন্ধ রাখা হয়। রোডের পাইপটা ভাঙ্গা নিচে যাওয়ানে যার ধরুন আমরা আরো বেকায়দায় আছি। এখন আমাকে পানি ওদিকে যায় না, এদিকে এখন আমাকে দেয় না, পানি মতো এসে পরে অন্তত 2000 ঘর। পাইপ কালভার্ট ভেঙে এই গর্তটার সৃষ্টি হয়। আপাতত এটাকে বেলি স্থাপন করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। মঙ্গলবার বিকেলে সড়কটির সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সময় সংবাদ, শরীয়তপুর। সতর্ক সংকেত, লাল পতাকা কিংবা লাইফগার্ড কর্মীদের নির্দেশনা না মেনে উত্তাল সাগরে নামছেন পর্যটকরা। ঝড় তুফান যাই হোক, লোনা জলে ভাসতে মরিয়া ভ্রমণ পিপাসুরা। তাদের নিরাপত্তায় মাইকিংয়ের পাশাপাশি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন লাইফগার্ড ও বিচ কর্মীরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, উত্তাল সাগরের ঢেউয়ে সমুদ্র স্নানে ব্যস্ত কয়েকজন পর্যটক। মুহূর্তেই স্রোতের টানে ভেসে যাচ্ছেন তারা। দেখতে পেয়ে দ্রুত দুটি জেট স্কি নিয়ে উদ্ধারে ছুটে যান লাইফগার্ড কর্মীরা। সোমবার বেলা 12টার দৃশ্য এটি। যারা কথা শুনতেছে না, যারা মানতেছে না, তারা মাঝখানে যাচ্ছে এবং আমাদের নিয়মিত তাদেরকে উদ্ধার করা লাগতেছে। 3 নম্বর সতর্ক সংকেত জারি আছে। সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের গোসল করতে নামার নিষেধাজ্ঞা হিসাবে বালুচরে টাঙানো হয়েছে একাধিক লাল পতাকা। এরপরও ঝুঁকি নিয়ে সাগরের পানিতে অনেক পর্যটক এনজয় করার জন্য আসছি। ঢেউ উঠতেছে, সাগর মোটামুটি উত্তাল। একটা এক্সাইটমেন্টের ব্যাপার থেকে আমরা চলে গেছিলাম ওখানে। পরে এখানকার যে রেস্কিউ ভাইরা আছে ওনারা আবার আমাদের ওখান থেকে নিয়ে আসছে। পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তায় লাইফগার্ডের পাশাপাশি রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত সৈকত কর্মী। তারা নিয়মিত মাইকিংয়ের পাশাপাশি সচেতন করছেন পর্যটকদের। সাগর অনেক উত্তাল, যে কারণে গর্ত এবং রিপ কারেন্টের সৃষ্টি হয়েছে, এগুলো এখনো অ্যাক্টিভ রয়েছে। তো যার কারণে আমরা 3টি বিচে সিসেফ লাইফগার্ডের পক্ষ থেকে লাল পতাকা উত্তোলন করেছি। পর্যটক যেন গভীর পানিতে না যায়, সবাই যেন হাঁটু পানিতে থাকে, আমরা ওনাদের নিরাপত্তার জন্য সবসময় মাইকিং করে যাচ্ছি। সিসেফ লাইফগার্ড সংস্থা জানিয়েছে গত 6 বছরে সাগরে ভেসে গিয়ে মারা গেছেন 47 জন পর্যটক এবং স্রোতের টানে ভেসে যাওয়ার সময় অন্তত 700 পর্যটককে উদ্ধার করা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা মেনে নেবে না জনগণ, বললেন মির্জা ফখরুল। সংবিধান পরিবর্তন হবে কিনা সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ফ্যাসিস্টদের দোসরদের প্রতিহতে দলমত ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে, গড়তে হবে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ। রংপুরে সার্জিস আলম। এবং হত্যা মামলায় কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী, ময়মনসিংহে আটক সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবুকে আনা হচ্ছে ঢাকায়। সাবেক এমপি এনামুল হক গ্রেফতার। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।